আজকের গল্প এমন এক রাজাকে নিয়ে যার কাছে আচমকা অনেক ক্ষমতা চলে আসে আর একটা সুন্দরী ডেমন ফক্সের প্রেমে পড়ে ওই রাজা তার রাজ্যের লোকেদের সাথে এমন সব কাজ করে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। তো শেষমেশ এই সুন্দরী শেয়াল মেয়েটা আর লোভী রাজার কি পরিণাম হয় সেটাই দেখব আজকের পুরো গল্প জুড়ে। গল্পের শুরুতেই আমরা বরফের চাদরে মোড়ানো এক রাজ্য দেখতে পাই আর কিছুক্ষণের ভেতরেই এখানে দুই রাজার ভেতর তুমুল লড়াই শুরু হয়ে যায়। মূলত ঝাউ নামের একজন সেনাপতির এখানে এই রাজ্যের সর্দারকে মারতে এসেছে। এখানে ওই সর্দারের ছেলেরাও ছিল আর তাদের মধ্যে একজনের নাম হলো এনজিও আর সেই সেনাপতির ঝাউয়ের ছেলে এনজিওর সঙ্গে তার বন্ধু কুফেটও ছিল। তো যাই হোক, যুদ্ধের এক পর্যায়ে সর্দার খুব ভালো করেই বুঝতে পারছিল তারা হেরে যাবে, তাই পরিবারের লোকজনদের সঙ্গে সে আলাদা হয়ে যায়। কিন্তু ওখানকার সেনাপতি তখন তাকে দেখে ফেলে আর তারপরেই শুরু হয়ে যায় সর্দার আর সেনাপতির মধ্যে লড়াই। সর্দার তখন সেনাপতিকে একটা চাকু দিয়ে আঘাত করে আর সেনাপতির গা থেকে রক্ত গড়িয়ে পড়ে একটা গুহার ভিতর দিয়ে এসে বন্দী হয়ে থাকা এক ফক্স ডেমনের আত্মার উপর গিয়ে পড়ে। রক্ত পড়ার সঙ্গে সঙ্গেই ওই সিল্ডের ভেতরে থাকা একটা ডিমন ফক্সের আত্মা বেরিয়ে আসে। কিন্তু এরপর সেনাপতি ওখানকার সর্দারকে মেরে ফেলে। এদিকে সর্দারের মেয়েটি সেনাপতির কাছে নিজেকে ধরিয়ে দিতে চায় না, তাই সে তার চুলের কাটা দিয়ে ওই গাড়ির মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করে। এরপর সেখানে শুরু হয়ে যায় ভয়ঙ্কর তুফান। কিন্তু তুফান একটু থেমে যাওয়ার পরই দেখা যায় ওই মেয়েটি তখনও জীবিত আছে। এরপর সেই সৈনিকরা সেখানে গিয়ে মেয়েটাকে মারতে যায়, তবে ঠিক তখনই সেখানে এনজিও এসে তাদেরকে বাধা দেয়। এরপর সেখানে সেনাপতি চলে আসে আর মেয়েটি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে বাইরে তো সৈন্যরা সেখানে বিজয় উল্লাস করছিল আর অন্যদিকে সেনাপতি তার আহত জায়গায় ঔষধ লাগাচ্ছিল। ওখানে তখন সেই মেয়েটি চলে আসে আর বলে যে আমি জানি তুমি কি চাও। এরপর ওই মেয়েটি সেনাপতির অনেক কাছাকাছি চলে আসে, এমনকি তার জিহ্বা দিয়ে সেনাপতির শরীরে স্পর্শ করে। সেনাপতি তো প্রথমে এটাতে খুবই বিরক্ত হয়, কিন্তু তারপরেও সে দেখতে পায় যে ওই ক্ষতস্থানটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। সে তো এরকম আজব ঘটনা দেখে পুরোপুরি চমকে যায়। এর পরের দিন সকাল হলে সেনাপতি চলে যায় রাজার কাছে আর সর্দারের কাটা মাথা আর তার মেয়েকে রাজার কাছে দিয়ে দেয়। সর্দারের মেয়ে এত সুন্দর দেখে সেখানকার রাজকুমার অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে রাজপ্রাসাদে তারা সবাই মিলে বিজয় উল্লাসে মেতে ওঠে, যেখানে বিভিন্ন রকম গান নৃত্য সবই পরিবেশন করা হয়। এরপর হঠাৎ করে নৃত্য করতে করতে রাজকুমার সেখানকার রাজার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয় আর সবাইকে এক এক করে মারতে শুরু করে। এরপর সে যখন সেনাপতিকে মারতে যাবে তখন কুফেট এসে রাজকুমারকে মেরে ফেলে। কুফেট তো এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার এইভাবে রাজকুমারকে মারার কোনো ইন্টেনশনই ছিল না। তখন সেনাপতি বলে যে তুমি যা করেছো ঠিক করেছো, ভয় পেও না। রাজকুমার পুরো লোভী হয়ে গিয়েছিল, যদি সে রাজা হতো একবার তাহলে আমাদেরই অনেক সমস্যা হতো। এদিকে রাজার মৃত্যুর পরে স্বর্গের 12 দেবতারা সবাই বুঝতে পারে যে পৃথিবীতে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে আর খুব দ্রুতই অনেক বড় সংকটও আসছে। তাই এরপর তারা সবাই মিলে কল্যাণ পর্বতে আসে, যেখানে 3 সাধুও ছিল। সেই সাধুদেরকে তখন সবকিছু খুলে বলে আরেকটা অস্ত্র দেয় আর সেটা দিয়ে বলে যে এই অস্ত্রটি স্পর্শ করবে তার সমস্ত শক্তি চলে যাবে। এরপর সেখানকার মংতাও বলে যে যদি পৃথিবীকে বাঁচাতে হয় তার জন্য আমি এমন সমস্ত শক্তি বিলীন করতেও প্রস্তুত। এরপর সে যখনই অস্ত্রটি স্পর্শ করে তখন তার সমস্ত শক্তি চলে যায় আর একটা খুনখুনে বৃদ্ধতে পরিণত হয়। এরপর গড বলে যে এই অস্ত্রটাই পৃথিবীকে বাঁচাবে। অন্যদিকে পৃথিবীতে সেনাপতিকে রাজা বানানো হয়, খুব শীঘ্রই তার রাজ্যে অভিষেকও হতে চলেছে। কিন্তু হঠাৎ করে সেখানে রাজগুরুর একটা জিনিস ফেটে যায় আর সঙ্গে সঙ্গেই কালো মেঘে পুরো আকাশ ঢেকে যায়। তখন রাজগুরু বলে যে হয়তো বা গড আমাদের কোনো কিছুতে সন্তুষ্ট নয় আর তারই পূর্বাভাস এইগুলা, আর ঠিক করার জন্য আমাদেরকে একটা মন্দির বানাতে হবে। রাজা তখন বলে যে আমি অবশ্যই মন্দির বানাবো। অন্যদিকে এনজিওরা মহলে ঢোকার সময় সেখানে একটা ডিমন ফক্স দেখতে পায় যে কিনা একটা সৈনিককে খাচ্ছিল। এনজিওকে দেখা মাত্রই ডিমনটা সেখান থেকে পালাতে শুরু করে আর তখন এনজিও ওই ডিমন ফক্সটার পিছু করতে থাকে আর এইভাবে না বলে সে রাজার রুমেও ঢুকে পড়ে। রাজা এনজিওকে এইভাবে তার রুমে ঢুকে যেতে দেখে অনেকটা রেগে যায়। এরপর সে রাজাকে বুঝিয়ে সেই ডিমন ফক্সের কথা বলে আর ঠিক তখনই তার চোখ যায় সর্দারের মেয়ের দিকে। মেয়েটিকে দেখার পর এনজিও বলে যে এটাই তো সেই ডিমন ফক্স, আপনি কাকে ঘরের মধ্যে রেখেছেন? কিন্তু রাজা এটা শুনে আরো বেশি রেগে যায় আর তাকে ঘর থেকে বের করে দেয়। এরপরে আমরা আরেকজন সর্দারকে দেখতে পাই যার নাম জিসান। সে কোথাও যাচ্ছিল, তখন সেখানে সেই 3 সাধুকে দেখানো হয়। তারা 3 জন ওই রাজধানীতে ঢোকার চেষ্টা করছিল। তখন মংতাও সেখান থেকে এক
তার লোককে একটা ফল দেয় আর বলে যে এটা একটা জাদুর ফল, তুমি এটা তোমার সঙ্গে রাখো, কিন্তু এর বিনিময়ে তুমি আমাদেরকে ঢুকতে দাও। তখন লোকটি তার কথা বিশ্বাস করে তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে থাকে। মনে মনে তাও তখন বলে যে মানুষ কতটা লোভী হয় দেখেছ, কত অল্পতে মানুষকে বোকা বানানো যায়। এরপর তারা রাজধানীতে চলে আসে আর দেখতে পায় যে সেখানে অনেক বড় একটা মন্দির বানানো হচ্ছে, যার দেখাশোনা করছে এনজিও এবং কুফেট। এনজিও তখন বলে যে আমার মনে হয় খুব দ্রুতই আমাদের রাজ্য ওই ডিমন ফক্স শেষ করে ফেলবে, একমাত্র গডই এখন আমাদেরকে বাঁচাতে পারে। এদিকে দেখা যায় আরেক কাহিনী, মন্দিরের সামনে সেই লোকটা ওই 3 জন সাধুর পায়ে শিকল বেঁধে দেয়। আর তখন সাধুরাও বুঝতে পারে যে তারা ওই লোকটাকে বোকা বানায়নি, উল্টো ওই লোকটাই তাদেরকে বোকা বানিয়ে ফেলেছে, এমনকি সে তাদের 3 জনকে এখানে বিক্রি করে দিয়েছে। এদিকে তারা তো এখন মানুষের গোলাম, কিন্তু কাজ না করার কারণে সেখানে অন্য একজন এসে তাদের উপর চাবুক মারতে যায়। তখন তাদের মাঝখান থেকে সব থেকে ছোট সন্ন্যাসী সেই চাবুকটা ধরে ফেলে আর ওই চাবুক ধরে ওই লোকটাকে ঘোরাতে থাকে, এমনকি অনেক দূরে ছুঁড়েও ফেলে দেয়। এদিকে এই সব কিছুর মাঝখানে হঠাৎ করে উপর থেকে অনেকগুলো কাটা গাছ পড়তে থাকে, এমনকি অনেক বড় বড় পাথরও পড়ছিল। তখন ওই 3 জন সন্ন্যাসীর মধ্যে চ্যাংটা নামের একজন ওই লোকটাকে তখন পাথরের হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন আবার সেখানে এনজিও আর কুফেটও এসে পড়ে। এরপর আমরা একজন জাদুকরকে দেখতে পাই যে রাজাকে জাদু দেখাচ্ছিল। জাদুকর তার মাথাটাকে কেটে এদিক ওদিক ঘোরাচ্ছে। এনজিও সবাইকে নিয়ে সেখানে চলে আসে। এরপর সেই সন্ন্যাসী তাও রাজাকে সেই অস্ত্রটা দেয় আর বলে যে এটা গড পাঠিয়েছে, যা দিয়ে আপনি পৃথিবীর অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবেন। অবশ্য গড সন্ত্রাসীকে বলে দিয়েছিল তুমি যাকে এই অস্ত্রটা দিবে সে যেন অবশ্যই অনেক শক্তিশালী আর ভালো হয়। আর এখন তো আপনি এখানকার রাজা, তাই আমার মনে হয়েছে এই অস্ত্রটা আপনাকেই দেওয়া উচিত। এদিকে ওই জাদুকরটি তো এই অস্ত্রটি সম্পর্কে আগে থেকে জানতো। যদি এই অস্ত্রটি আসল হয় তাহলে এটা দিয়ে যাকেই মারা হবে তার আত্মাটা এই অস্ত্রটির মধ্যেই চলে আসবে। তাই রাজা এটা পরীক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে সেখানে থাকা এক সৈন্যকে ওই অস্ত্রটা দিয়ে মেরে ফেলে, যার আত্মাটি সত্যি সত্যি ওই অস্ত্রের মধ্যেই ঢুকে যায় আর ওই অস্ত্রটি তখনই রাজার হাত থেকে মাটিতে পড়ে যায়। এরপর মং তাও ওই অস্ত্রটি তুলে নেয় আর বুঝতে পারে যে এই রাজা ভালো মানুষ নয়, কারণ কোনো কিছু না ভেবেই সে একজন সৈনিককে হত্যা করেছে। এরপর তাও বলে যে এই অস্ত্রটিকে খোলার জন্য নৃত্য করতে হবে আর এরপর সে ওখানে এক বিশেষ নৃত্য দেখাতে থাকে আর সুযোগ বুঝে সেখান থেকে পালাতে চায়, কিন্তু রাজার সৈন্যরা সেটা বুঝতে পেরে তাকে ঘিরে ধরে। তখন আর 2 জন সৈন্য মানে চ্যাংটা আর নেজা সৈনিকদেরকে মারতে শুরু করে। ওই জাদুকরটা তখন চেষ্টা করে তাওকে আটকানোর, আর অন্যদিকে চ্যাংটা আর নেজা তো সব সৈনিকদেরকে মেরে ওই অস্ত্রটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন কুফেট আর এনজিও তো তাওয়ের পিছু করতে থাকে। অন্যদিকে আমরা সেই জাদুকরটাকে দেখতে পাই যে সমুদ্রের মাঝখানে কোন একটা শয়তানের শক্তির সঙ্গে কথা বলছিল। জাদুকর বলে যে আমি অস্ত্র খুঁজে পেয়েছি, 3 জন সাধুর কাছে আছে আর তারা 3 জনই অনেক বেশি শক্তিশালী, আমাদের মতো প্রত্যেকটা জাদুকরের থেকেও তাদের শক্তি বেশি, তাই ওই অস্ত্রটি নেওয়ার জন্য আমার আরো বেশি শক্তির প্রয়োজন। এরপর এই সমুদ্র থেকে একটা বিশাল আকৃতির হাত উঠে আসে আর জাদুকরের হাতের মধ্যেই ঢুকে যায়। সঙ্গে সঙ্গে জাদুকর আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এরপর জাদুকর সেখান থেকে এসে ওই 3 জন সাধুকে খুঁজতে বের হয়। এরপরে আমরা সেই 3 জন সাধুকে দেখতে পাই, যেখানে নেজা বলে আমরা অস্ত্রটিকে ওই রাজাকে দিয়ে দেব, তাতে পৃথিবী ধ্বংস হোক বা বেঁচে যাক আমাদের তাতে কি। তখন তাও বলে যে রাজা ভালো মনের মানুষ নয়, তাই তার হাতে অস্ত্র দেওয়া উচিত হবে না, কিন্তু এই রাজার ছেলে এনজিও অনেক ভালো মনের মানুষ, তাই যদি সে রাজা হয় তাহলে আমরা তাকে এই অস্ত্রটি দিতে পারি, কিন্তু আমার মনে হয় না তার রাজা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা ঠিক হবে। এরপরই আমরা সর্দার জি চ্যাংকে দেখতে পাই যে রাতের বেলায় কোথাও যাচ্ছিল। এটা ছিল সেই জঙ্গলটা যেখানে ওই 3 জন সাধু আশ্রয় নিয়েছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা জঙ্গলে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। ওই কান্নার আওয়াজটা কোত্থেকে আসছে সেটা দেখতে গিয়ে তারা সেখানে সবুজ রঙের একটা বাচ্চা দেখতে পায়। বন্ধুরা, এই বাচ্চাটি কিন্তু কোনো সাধারণ বাচ্চা নয়, এটা একটা ডেমনের বাচ্চা, যাকে হয়তোবা কেউ একজন এখানে রেখে দিয়েছে। তবে যাই হোক না কেন, এত ছোট একটা বাচ্চা দেখে জি চ্যাং এর অনেক মায়া লাগে, তাই সে নিজে ওই বাচ্চাটিকে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। এরপর সেখানে চ্যাংটা আর নেজা চলে আসে আর বলে যে এই বাচ্চাটি একটা শয়তান আর তাই একে বাঁচিয়ে না রেখে আমাদের উচিত ওকে মেরে ফেলা। কিন্তু জি চ্যাং তাদের এরকম কথা শুনে অনেকটাই রেগে যায় আর বলে যে সকল শিশুই অবুঝ থাকে আর সে ভালো হবে না খারাপ হবে এটা নির্ভর করে তাকে কিভাবে লালন পালন করা হবে। এরপর সেখানে তাও চলে আসে আর জি চ্যাং এর কথা শুনে সে অনেকটাই খুশি হয়ে যায়। সে বলে যে আপনি বাচ্চাটাকে আমাকে দিন, আমি এর লালন পালন কল্যাণ পর্বতেই করব, একজন ভালো ডিমনই বানাবো। তবে
তবে যেহেতু আপনি এই বাচ্চাটিকে পেয়েছেন তাই এর নামকরণ আপনিই করুন, যাতে করে এরপর যখন আপনার সঙ্গে এই বাচ্চাটির দেখা হবে আপনি তাকে প্রথম দেখাতেই চিনতে পারেন। এরপর জি চ্যাং ওই বাচ্চাটির নাম দেয় স্কাই। এরপর ওই বাচ্চাটিকে নেজা কোলে নিয়ে তো কল্যাণ পর্বতেই উড়ে চলে যায়। জি চ্যাং তখন তাওকে জিজ্ঞাসা করে যে পৃথিবীতে তো অনেক বড় সংকট নেমে আসছে, মোকাবেলা কিভাবে করব? আর এরকম কথা শুনে তাও বুঝতে পারে যে সর্দার জি চ্যাং একজন ভালো মানুষ, তাই সে জি চ্যাংকে বলে যে আপনি আপনার মতো এরকম আরো কয়েকজন সর্দারকে নিয়ে একত্রিত হন। আর এরপরে আমরা দেখতে পাই সেখানে আরো কয়েকজন সর্দার মিলে একত্রিত হয়েছে আর মংতাও তাদেরকে বলে যে তোমরাই রাজার সমস্ত কাজ পরিচালনা করো, তাই আমার মনে হয় তোমরা ওই শয়তান রাজাকে সরিয়ে দিয়ে এই পৃথিবীকে সংকট থেকে বাঁচাতে পারবে। তাও তখন এটাও বলে যে রাজা একটা ডিমন ফক্সের হাতের মুঠোয় বন্দী, তাই সে তার কাজ ঠিক মতো করছে না, সে তার সমস্ত কর্তব্যই ভুলে গিয়েছে। কিন্তু রাজকুমার এনজিও অনেক ভালো মনের মানুষ, সেই একমাত্র পৃথিবীতে এই সংকটের হাত থেকে বাঁচাতে পারবে। এরপর ঠিক তখনই সেখানে কুফেট চলে আসে আর এই সব কিছু শুনে সে বলে যে তোমরা সবাই রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তোমরা এই রাজ্যের প্রজা, তাই কিভাবে এগুলো করতে পারো? এটা বলে সে তলোয়ার বের করে সবার সঙ্গে লড়াই করা শুরু করে। সেখানে জি চ্যাং কুফেটকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে পুত্র তুমি এখানে কি করছো? আর এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সর্দার জি চ্যাং হলো কুফেটের বাবা। তখন কুফেট বলে আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু রাজার বিরুদ্ধে আমি কাউকেই যেতে দেব না। কুফেট তো সেখানে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। আর ঠিক তখনই সেখানে রাজার আরো সৈন্যরা চলে আসে আর সমস্ত সর্দারদেরকে ধরে এই মন্ত্রিসভায় আনা হয়। তাদেরকে দেখে তো রাজা প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে বলে যে আমার রাজ্য থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আমার সঙ্গেই ষড়যন্ত্র করছো। এরপর এই রাজা ওই 4 জন সর্দার ছেলেদেরকে ডেকে আনে আর বলে যে হয়তো তোমরা তোমাদের ছেলেদের হাতে প্রাণ দিবে, আর না হলে আমি তোমাদের ছেলেদেরকে মেরে ফেলবো। এরই মধ্যে আবার তাদের মধ্যে 2 জন ছেলে তাদের পিতাকে মেরেও ফেলেছে, কিন্তু কুফেট তো এমনটা করতে পারে না আর রাজার কাছে আবেদন করে যে তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হোক, যেন সবাই জানতে পারে যে তারা কি রকম ভুল করেছে। তাদের এরকম পরিণতি দেখে অন্য কেউ ভুলেও এই পথে আর পা বাড়াবে না। রাজা কুফেটের কথায় রাজি হয়ে যায় আর তার বাবাকে বন্দী করে রাখে। অন্যদিকে সেই ডিমন উইসটা তো ওই রাজ্যের রানীকেও মেরে ফেলে আর রাজা এই কাজেও ওই ডিমনকে আর কিছুই বলে না। কিন্তু এনজিও তো মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তাই সে তলোয়ার নিয়ে তখনই ওই ডিমন উইসটাকে মারতে যায়। তবে তার বাবা তখন সামনে চলে আসে আর ওই তলোয়ারের আঘাতটি লাগে রাজার শরীরে। এরপর রাজা তার ছেলেকে বলে যে তুমিও লোভী হয়ে গিয়েছো, সিংহাসনের জন্য নিজের পিতাকে মারতে এসেছো। এরপর সে তার নিজের ছেলে মানে এনজিওকে মারার আদেশ দেয়। সৈন্যরা যখন তাকে মারতে আসে এনজিও তখন বাসা থেকে পালাতে শুরু করে, কিন্তু কুফেট তো এনজিওকে ধরে ফেলে। তবে সে এখানে এনজিওকে ধরিয়ে না দিয়ে বরং তাকে পালাতে সাহায্য করে। এরপর কুফেট নিজের তলোয়ার দিয়ে নিজেকে আঘাত করে, যাতে করে সে বলতে পারে যে এনজিও তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু সৈন্যরা ধরে ফেলে যে তার বন্ধুকে বাঁচানোর জন্য সে মিথ্যা কথা বলছে। তারপরে আমরা কুফেটের বড় ভাইকে দেখি, যাকে জি চ্যাং এখানে আসতে নিষেধ করেছিল, কিন্তু সে তার পিতার এমন অবস্থা দেখে কোনোভাবেই বসে থাকতে পারেনি। কুফেটের বড় ভাই আসলে রাজার কাছে এসেছিল, রাজা সেখানে ড্রাম বাজাচ্ছিল আর কুফেটের বড় ভাই সেখানে গিয়ে বাঁশি বাজাতে শুরু করে। আর তখন সেই ডিমন উইসটা মনের সুখে নাচতে থাকে। কুফেটের বড় ভাইয়ের এত মধুর বাঁশির আওয়াজ শুনে রাজা মুগ্ধ হয়ে যায় আর তাকে বলে যে আমি আজকে অনেক খুশি, তোমার কি চাই তুমি আমাকে বলো। কুফেটের বড় ভাই তখন বলে যে আমার পিতা অনেক বৃদ্ধ মানুষ, আপনি আমার পিতাকে মুক্ত করে দিন আর আমাদের সঙ্গে প্লিজ তাকে আমার গ্রামে চলে যেতে দিন। তখন রাজা বলে যে তোমার বাবা বাকি সর্দারদের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাই আমি তাকে মুক্ত করতে পারবো না। এটা শুনে তো কুফেটের বড় ভাই অনেক রেগে যায় আর বলে যে যেহেতু আপনি আমার বাবাকে মুক্ত করতে পারবেন না, তাই আমি ঈশ্বরের কাছে দোয়া করব আপনি খুব দ্রুতই মারা যান। এটা শুনে রাজার রাগ চরম পর্যায়ে চলে যায়। এদিকে আমরা কুফেটকে দেখতে পাই যে বাইরে পাহারা দিচ্ছিল। সে তখন ওখানে মংতাওকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে যে আপনি ওখানে কি করছেন। মংতাও তখন বলে যে আমি তো এনজিওকে খুঁজতে এসেছি। তারপর কুফেট তাওকে বেঁধে এনজিওর কাছে নিয়ে যায়। সেখানে তখন রাজগুরুও ছিলেন। এরপরে তাও সবাইকে বলে যে রাজা একটা ডিমন ফক্সের মুঠোর মধ্যেই বন্দী, তাই রাজাকে আর এই পৃথিবীতে বাঁচাতে হলে যে করেই হোক ওই ডিমোনুইসকে আমাদের মারতেই হবে, নয়তো ডিমোনুইসের আসল রূপটা আমাদের সামনে আনতে হবে। অন্যদিকে রাজা যায় জি চ্যাং এর সঙ্গে দেখা করতে আর সাথে করে আবার খাবারও নিয়ে যায়। এরপরে বলে যে তুমি একজন বিচক্ষণ সর্দার এবং আমিও একজন বিচক্ষণ রাজা, আমার রাজ্যে সংকট আসতে চলেছে, এখন কিভাবে এটা মোকাবেলা করা যায়। জি চ্যাং তখন বলে যে প্রথমত আপনাকে ওই ডিমোনুইসের সঙ্গ ত্যাগ করতে হবে, তারপর
রাজা তাকে একটা বাঁশি দেখায়, আর জি চ্যাং ওই বাঁশিটা দেখে ভালো করেই বুঝতে পারে যে এটা তার বড় ছেলের বাঁশি। তাই সে রাজাকে জিজ্ঞাসা করে যে আমার বড় ছেলে কি এখানে এসেছে? তখন রাজা হেসে দিয়ে বলে যে বাবা, তুমি নিজের ছেলের মাংসের গন্ধ বুঝতে পারো না? মানে বুঝতে পারছো তো বন্ধুরা, রাজা তার বড় ছেলেকে মেরে জি চ্যাংকে তার মাংসই খাওয়াচ্ছিল। জি চ্যাং এটা বুঝতে পেরে অনেক রেগে যায় আর রাজাকে মারতে চায়। তবে সেখানেই তখন সৈন্যরা চলে আসে আর তাকে ধরে বাইরে নিয়ে আসে। আসলে নিজের ছেলের মৃত্যুতে জি চ্যাং পুরোই পাগলের মতো হয়ে যায়। ওই দিনই আবার রাজার জন্মদিন ছিল। রাজা আর ডেমন উইসকে আশীর্বাদ করার জন্য রাজগুরু তখন প্রাসাদে যান, কিন্তু ডিমন উইসকে আশীর্বাদ করার সময় ছুরি বের করে তাকে মারতে যায়, কিন্তু রাজা তাকে ধরে ফেলে আর বলে যে আপনি কি করতে যাচ্ছেন? আর তখন সেখানে এনজিও চলে আসে, তবে তার হাত পা সবই বাধা ছিল। সে তখন তার বাবাকে বলে যে এই ডিমন উইসি কিন্তু আমার মাকে হত্যা করেছে, এর ভিতরে ভয়ঙ্কর ডিমন ফক্সের আত্মা আছে। আপনি কি বুঝতে পারেন না যে এটা কোনো মানুষ নয়, ও একটা শয়তান ডাইনি। এখন যদি আপনি সাবধান না হন তাহলে কিন্তু এর পরে সে আপনাকেও মেরে ফেলবে। রাজা তখন রাজগুরু এবং তার ছেলেকে বলে যে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে ও মানুষ নয়? রাজগুরু তখন বলে যে এটা প্রমাণ করার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। যদি ও আমার আত্মাটাকে খেয়ে ফেলে তাহলে বুঝতে পারবেন যে ও আসলে একটা ডিমন। এটা বলে রাজগুরু তার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে ফেলে। এরপরে যখন সে ওই হৃৎপিণ্ডটা ডিমনের হাতে দেয়, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাজার সামনে হৃৎপিণ্ডটা খাওয়া শুরু করে আর সঙ্গে সঙ্গে ওই মেয়েটির শরীর থেকে ডিমন ফক্সের আত্মাটাই বেরিয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাজা তাকে মারার পরিবর্তে কিছুই বলে না। রাজা উল্টো বলে যে আমি ওকে কেন মারবো, ও তো আমার উপকারী করেছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আজ পর্যন্ত এই রাজ্যে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবই এই ডিমনের জন্যই হয়েছে। রাজকুমার তখন পাগলের মতোই নৃত্য করছিল আর ডিমন উইচের পাল্লাই পড়ে রাজাকে হত্যা করে ফেলেছিল। আর এটার কারণে সেনাপতির লাভ হয়ে গিয়েছিল, মানে এই কারণেই সে রাজা হতে পেরেছে। নিজের পিতার মুখে এরকম ছোট লোকের মতো কথা শুনে তখন এনজিও প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সঙ্গে সঙ্গেই তার পিতাকে মারতে যায়, কিন্তু কুফেট এসে তাকে বাধা দেয়। এর পরের দিন রাজা যখন সবার সামনে তার ছেলেকে মৃত্যুদণ্ড দিবে, তবে ঠিক তখনই সেখানে আমরা মংতাওকে দেখতে পাই। সে বলে যে আমার দুই শিষ্য কোথায়? তারা এসে যে কোনো ভাবে এনজিওকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিক। ঠিক তখনই দেখা যায় জল্লাদের বুকে এসে একটা তীর লাগে, কারণ কিছু সৈন্যরা তখন রাজার বিরুদ্ধে চলে গিয়েছিল। তারা মুকুট খুলে সেখানে লড়াই শুরু করে। তারপর রাজা সেই সব সৈন্যদেরকেও মারার আদেশ দিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই কুফেট রাজার গলায় তলোয়ার ধরে। সবাই তখন লড়াই করতে থাকে। তবে দুঃখের বিষয় হলো এরই মধ্যে একজন সর্দারের ছেলে এনজিওর গলা কেটে ফেলে আর কুফেট আর রাজার মধ্যে তখন ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। এরপর সেখানে মংতাওয়ের দুই শিষ্য চলে আসে আর তাও তাদেরকে বলে যে এনজিওর দেহ আর মাথাটা নিয়ে কল্যাণ পর্বতে চলে যাও। গর্জদের বলে যে কোনো ভাবে এনজিওকে জীবিত করে তোলো, তা না হলে কিন্তু এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরপরে চ্যাংটা আর নেজা এনজিওর কাটা মাথা আর বডিটা নিয়ে কল্যাণ পর্বতে চলে যায়। তখন ওই জাদুকরটা চলে আসে। ওদিকে তো কুফেট রাজার বুকে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়, যাতে করে সে ওখানেই মারা যায়। এরপর কুফেট তার সাথীদেরকে এবং মংতাওকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু জাদুকর সেখানে তার জাদু দিয়ে দুইটি ড্রাগন মূর্তিকে জীবিত করে তোলে আর ওই ড্রাগন দুটি তখন কুফেটদের পিছু নিতে থাকে। অন্যদিকে আমরা সর্দার জি চ্যাংকে দেখতে পাই যে ঘোড়ায় চড়েই যাচ্ছিল আর কিছু সৈনিক তাকে ঘিরে ফেলে, কিন্তু যখন ওই সৈনিকরা তাকে মারতে যাবে তখন সেখানে অদ্ভুত এক ডিমন চলে আসে আর জি চ্যাংকে নিয়ে উড়ে যেতে থাকে। সবাই ওই ডিমনকে আক্রমণ করলেও তার কিছুই হয় না। ওই ডিমন একাই সৈন্যদের সঙ্গে লড়াই করে যায় আর জি চ্যাংকে নিয়ে সেখান থেকে অনেক সেফলি বেরিয়ে আসে। অন্যদিকে সেই জাদুকর আর ড্রাগনগুলো কুফেট আর মংতাওয়ের পিছু করতে থাকে। তারা ছুটতে ছুটতে একটা জঙ্গলে চলে আসে, কিন্তু কুফেট সেখানে নকল তাও সেজে তাদেরকে বোকা বানিয়ে ফেলে। এদিকে ভয়ঙ্কর সেই ডিমনটি জি চ্যাংকে একটা গ্রামে নিয়ে আসে। তখন জি চ্যাং তার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কে? তোমাকে তো চিনলাম না। ডিমনটি তখন বলে যে আপনি আমাকে চিনতে পারেননি, আমি স্কাই, যাকে ছোটবেলায় আপনি বাঁচিয়েছিলেন। অন্যদিকে আমরা কুফেটকে দেখতে পাই যে ড্রাগনদের হাত থেকে বাঁচার জন্য পাহাড় থেকে লাফ দিয়ে ওই নদীর তীরেই পড়েছিল। তখন তার ঘোড়া তাকে উঠিয়ে তার গ্রামে নিয়ে আসে। এরপর কুফেট তার পিতার কাছে আসে। এরপরে আমরা রাজা আর ডিমন উইচটাকে দেখতে পাই যে আগের মতোই রাজার শরীর চেটে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু ঠিক হয় না। এবার সে তার আগের রূপে মানে ডিমন ফক্স রূপে রাজার শরীর চাটতে থাকে আর রাজা আবারও ঠিক হয়ে যায়। এদিকে আমরা মংতাওকে দেখতে পাই যার পেছনে জাদুকরটা চলে এসেছে এই অস্ত্রটা খোঁজার জন্য। এরপরে আবারও রাজপ্রাসাদ দেখানো হয়। সেখানে কিছু দানব আর অনেক শয়তানও ছিল। সে একটা আগুনের ঘোড়ায় বসেছিল আর তার কপালে একটা চোখ দেখতে পাই। আর এখানেই আমাদের আজকের মুভির গল্পটা শেষ হয়ে যায়।
নরসিংদী থেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন আবু সাইদ ভাই। কুয়েত থেকে ভিডিওটা দেখেছেন জনাব সোহেল রানা। আফসানা আপু আমাদের ভিডিও দেখেছেন নারায়ণগঞ্জ থেকে। খুলনা থেকে আমাদের সঙ্গে ছিলেন আকাশ ভাই। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আবারও ফিরব ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।